নমস্কার, আমি আয়ুষী। বাংলায় রাজনৈতিক পালাবদল। তৃণমূলের ১৫ বছরের শাসনের শেষে এখন ক্ষমতায় বিজেপি। আর এই পালাবদলের আবহেই কলকাতা টিভির মুখোমুখি এক চরিত্র, যে চরিত্রকে নিয়ে কম বিতর্ক হয়নি, কম সমালোচনাও হয়নি, যার কোট আনকোট কেচ্ছা কম নয়। একসময় তৃণমূলের মহাসচিব পদে, আর আজ রাজনীতি থেকে বহু দূরে নাকতলার বাড়ির এই ঠিকানার বাইরে তাকে আজ আর দেখা যায় না। আমাদের সঙ্গে আজকে রয়েছেন কলকাতা টিভির মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়। নমস্কার দাদা। প্রথমেই আপনার কাছে যাব যে তৃণমূলের শুরুর সময় থেকে আপনি আছেন, তাও আবার সচিব, মহাসচিব পদে। তারপর আপনাকে সাসপেন্ড করা হলো দল থেকে, কিন্তু এই মুহূর্তে তৃণমূলে আর ক্ষমতায় নেই এই রাজ্যে। কি মনে হচ্ছে? মনে হওয়ার কি আছে, যে কোনো বিষয়ই ব্যক্তিগত জীবনেই হোক বা সাংগঠনিক জীবনেই হোক বা সংগঠনই হোক, তা পারত তো ওঠানামা করে, বাটাও আসে, জোয়ারও আসে। কিন্তু আজকের এই পরিস্থিতিতে এত তাড়াতাড়ি যে এই পরিস্থিতিতে তৃণমূল দলকে পড়তে হবে, এটা কিন্তু আমার কাছে খুব স্বাভাবিকই মনে হয়েছে। এটা একটা অস্বাভাবিক নয়, কারণ জেলের কারাগার থেকে শুরু করে আমার যে তথ্য সংগ্রহের অভ্যেস, মানুষের সঙ্গে মানুষ হিসেবেই মেশার, যে তার বর্ণ দরকার নেই, তার ধর্ম দরকার নেই, মিশতাম, তাতে এটা উপলব্ধি করেছিলাম যে কোথাও যেন একটা ছন্দপতন হয়েছে। তো সেই ছন্দপতনকে অন্যেরা সুযোগ নিয়েছে, সেই ছন্দপতনের সেই সাংগঠনিক যে ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, তাকে বিবর্ণ করে নতুন একটা চেহারা দেওয়ার যে চেষ্টা, পেশাদারিত্ব আনার যে চেষ্টা হয়েছে, সেটা এই বাংলার মানুষ এই 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 মাটিতে এই সংস্কৃতি পছন্দ করে। তার একটা অন্যতম কারণও তাই। আমরা যেন সংগঠন ছেড়ে আরেকটা প্যারালাল সংগঠন চালাম, যারা সংগঠন করে না, যারা চাকরি করে। এই চাকরি করা সংগঠনকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের গড়ে ওঠা তৃণমূলকে চালানো এক্সপেরিমেন্ট হতে পারে, কিন্তু তার ফল আজকে ব্যর্থতা। ২০০৬ সাল থেকে আপনি বিরোধী দলনেতা, তারপরে মন্ত্রী, এখন ২০০১ সাল থেকে আমি এমএলএ। ২০০১ সাল থেকে, আর ৬ সালে বিরোধী দলনেতা, তারপরে মন্ত্রী হলেন। তো এইবার ২০২৬-এর নির্বাচনে আপনার দল হেরে গেল, যেটা বেহালা পশ্চিম এবং পূর্ব, যেটাকে তৃণমূলের একেবারে শক্ত ঘাঁটি বলা হতো, সেখান থেকেও আপনার দল হেরে গেল। কি বলতে চান? এটা আমি তো বলবো যে বেহালার মানুষ, আমার যে আমি জেল থেকে বেরিয়ে একটা লিফলেট দিয়েছিলাম, এবং যে মানুষ আমাকে ২০০১ সালে ওই কঠিন বামপন্থী গড়ে আমাকে জিতিয়েছে পরপর ৫ বার, তারা যখন দেখেছে যে এই মানুষটা দলমত নির্বিশেষে বেহালার সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে, সেই মানুষটাই যারা কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে, সে তো আর রাজনীতিতে না, রাজনীতির বাইরেও আমি যখন কর্পোরেট জীবনে ছিলাম, তখন তো বেহালার বহু মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। তো তারা দেখেছে যেভাবে আমাকে কালিমালিপ্ত করা হলো, যে কায়দায় করানো হলো, সেটা গ্রহণ করেনি। আমি তো বহুবার বলেছিলাম, আমি এসে আমারও তো একটা অভ্যেস আছে যে একটা অ্যাসেসমেন্ট করা মানুষের। তো আমি দুদিন তো ঘুরলাম, রিক্সাওয়ালা, মাংসওয়ালা, চায়ের দোকান, বাসের কন্ট্রাক্টর, কি উল্লসিত, সেই দেখে আবার ফিরে এলাম, যেহেতু আমার হাত
তখন মানে আজকের অবস্থা থেকে সেদিনের অবস্থা খুবই শোচনীয় ছিল। কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছিলাম বেহালায়, যে অন্তত আমার কেন্দ্রের দিকটায় যা গড়েছিলাম তার রক্ষণাবেক্ষণে যে তৎপরতা, যে গতি আনার কথা ছিল, সেখানে বোধহয় নাগরিকরা সন্তুষ্ট ছিল না, অন্তত দুদিনের ঘোড়ায় আমার যা অভিজ্ঞতা। তারপর তো আমাদের সেনাপতি, সর্বাধিনায়ক, এই নিয়ে মানুষের মনে একটা দ্বন্দ্ব তো ছিলই। পরিষেবার বদলে শুধুই সেবা যদি আমাদের নীতি হয়, তাহলে সে নীতি মানুষ পছন্দ করেনি। বেহালার মানুষ তো সবচেয়ে বেশি পছন্দ করেনি। আমি একটা ছোট হিসেব দিয়ে বলতে চাই যে এই যে এসআইআর হয়েছে, এই এসআইআরে আমার কেন্দ্রে 54,000 ভোটার বা 60,000 ভোটারের মতন কম হয়েছে। অথচ আমরা আত্মসন্তুষ্টিতে ছিলাম যে গেছে গেছে, ও তো আমরা এমনি জিতবো, আমরা 10টা ওয়ার্ডে কাউন্সিলর আমাদের। এই একটা কারণ যে ভোটার তালিকায় যেভাবে সুন্দরভাবে পর্যালোচনা করে এক পক্ষ কাজ করেছে, আর অপক্ষ আইপ্যাককে সামনে রেখে নিজের শ্রীবৃদ্ধি, দলীয় প্রতিচ্ছবি বৃদ্ধি করবার চেষ্টা করেছে, এই সময় নষ্ট হয়ে গেছে না? যেটা দক্ষিণে চলে সেটা তো আর বাংলায় চলতে পারে না। দেখেছে মমতা হেঁটে হেঁটে যায়, দেখেছে মমতা জনতাই মমতা, আর আমরা যদি তৃণমূলটাকে করি ক্ষমতাই মমতা, তাহলে মানুষ তো তার এই তৃণমূলের বিবর্তনের বিরুদ্ধে মুখ খুলেছে। আপনি একটা কথা বললেন কালিমালিপ্ত, সেই একটা ক্ষমতার সিংহাসন থেকে জেলের করিডোর, আপনি বলেন আপনাকে কালিমালিপ্ত করা হয়েছে। কে বা কারা করেছে বলে মনে আমি তো করেন? এটা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভেবো না যে আপনার দলের ভেতর আমি থেকে কি কেউ বহুবার করেছে মনে হয়? আমি তো মনে করি যে দলের লোকরা ছাড়া বাইরে থেকে কোনো লোক এসে চুরি করে যায় না। ঘরে দারোয়ান থাকলে আর আমি শুয়ে আছি, ঘরের দারোয়ান যদি চুরি করতে সাহায্য না করে, তাহলে কি আমার ধরে নিয়ে যেতে পারে? মানে সর্ষেতেই ভূত আছে। ভালো ভূত আছে। সেটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি চৈতন্য উদয় হয়, তাহলে বোঝা উচিত যে আমাকে লোকে পছন্দ করতে পারে, কিন্তু আমার দেওয়া লোককে নাও পছন্দ করতে পারে, তাকে আমার মতন করেই আসতে হবে। তো আমরা তো সেটা শুনিনি না, দেয়ালের লেখা আমরা পড়তে পারিনি, সুতরাং যা হওয়ার তাই হয়েছে। আচ্ছা, শিক্ষক দুর্নীতির দায় কি শুধু মন্ত্রকের, নাকি কিছু নেতা, নির্দিষ্ট কোনো নেতা বা দালালদের? আমি একটা কথা না সেদিনও বলেছি, আজও বলছি, এটা ফুলিয়ে ফাঁপিয়ে শিক্ষা দুর্নীতি বিষয়টা করা হচ্ছে। শিক্ষায় বেনিয়ম হতে পারে, দুর্নীতিমুক্ত কোনো সমাজ আমার তো জানা নেই এখনো কোথায় দুর্নীতিমুক্ত সমাজ আছে। যেখানে কাউন্সিলরদের মাইনে ছিল 500 টাকা, তা কাউন্সিলরদের বাড়ি অট্টালিকা, তারা কি মানে আমি তো আমার যা বাজার দর, সেই বাজার দর থেকে আমি তো বঞ্চিত ছিলাম। এটা একটা দুর্নীতি হতে পারে, কিন্তু শিক্ষায় দুর্নীতিটা 21 সাল পর্যন্ত আমি শিক্ষায় অন্য বিভাগ নিয়ে শিক্ষাটাও আমার ছিল, তো শিক্ষায় দুর্নীতিটার আমার এরম অভিযোগ 2021 সাল পর্যন্ত কিন্তু আসেনি। আমি 21-এর পরে আবার যখন শিল্পে গেলাম, তখন এই অভিযোগটা তুলেছে। অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু, যে বিচারপতি শ্রদ্ধেয়, তিনি কিন্তু অনিয়ম কথা দিয়েই শুরু করেছিলেন, সেটা দুর্নীতিতে চলে এসেছে। এটা একটা লক্ষণীয় বিষয়।
আপনি অনিয়ম বললেন, আমি আর দুর্নীতি কথাটা ব্যবহার করব না, অনিয়মই বলবো। এই অনিয়মে জ্ঞানত বা অজ্ঞানতভাবে আপনার দায় কতটা জড়িত? কিছুই না। তার কারণ যে দুটো সংস্থা শিক্ষক নিয়োগ করে বা তিনটে, তারা প্রতিটাই স্ট্যাটুটারি বডিজ, স্বয়ংশাসিত সংস্থা। সেখানে তো মন্ত্রীর কোনো রোল থাকার কথা নয়। মন্ত্রী তো কিছু করতে পারে না। মন্ত্রী ইজ নট এ এক্সিকিউটিভ অফিসার, সে তো এক্সিকিউটিভ অফিসার নয়। সেক্ষেত্রে মন্ত্রীর কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। তাহলেও বলবো যে মন্ত্রী যদি এই কথাগুলি সময় মতন পায়, শুনতে পায়, জানতে পারে, তাহলে তো ব্যবস্থা গ্রহণ হয়েছিল। আজ যাদের নিয়ে বলছে কেউ কেউ টেন্টেড লোক, সেদিনের যারা আন্দোলনকারী এই টেন্টেড লিস্টের মধ্যে তো আছে। এটা তো কেউ দেখে না। আমাদের এই স্বয়ংশাসিত একটি বডিকে তাকে দায়মুক্ত করবার জন্য মন্ত্রী কেন হবে? তাকে দায়মুক্ত করবার জন্য শিক্ষা দপ্তর হবে কেন? বরঞ্চ শিক্ষা দপ্তরকে টেনে এনে তাদেরকে দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এটা তো ঠিক কাজ হয়নি। যারা করেছেন তারা দলেরই ক্ষতি করেছেন। আমি তো বলবো হনুমানের রাজে আগুন ধরিয়ে লাভটা কী হয়েছে? সেই লঙ্কাই পুড়েছে। তো লঙ্কাই পুড়ছে। আজ এখানে দরকার, আজ পরশুদিন ওইখানে, পরশুদিন রেশনে, পরশুদিন বাসনে, এ তো হবেই হবে। দরজা যদি খুলে দেওয়া যায় না, আর তা যদি ডিফেন্স না করা যায়, সাহসের সঙ্গে না করা যায়, যা হওয়ার তাই হয়েছে। আচ্ছা, আপনার পরিচিত অর্পিতা তার ফ্ল্যাট থেকে এবং বাগানবাড়ি থেকে বেশ কিছু টাকা উদ্ধার করে ইডি, এবং এই তথ্যগুলো না আপনারা ঠিক আনেন না। না, বাগানবাড়ির থেকে কোনো টাকা পয়সা কাউর পাওয়া যায়নি, আর খাটের নিচ থেকেও কাউর টাকা পয়সা পাওয়া যায়নি। এটা বিচার্য বিষয়, আমি এটা নিয়ে কথা বলবো না। 2012 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে পরিবারের সদস্যকে দলে আনবেন, 2013 সালে আপনার হাত ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করেন। আমার হাত ধরে যোগদান করেননি। যোগদানের পিছনে আপনার কন্ট্রিবিউশন ছিল নিশ্চয় মনে আছে। তথ্য যখন আপনি সাংবাদিক, তখন আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাত ধরে যোগদান করবার জন্যে 2011-র যে আমরা বিজয় সভা করেছিলাম ব্রিগেডের সভার ঘোষক ছিল কিন্তু কুণাল ঘোষ, আর সেদিন জন্ম নিয়েছিল যুভার। পার্থ চট্টোপাধ্যায় কাউকে হাত ধরে, তবে হ্যাঁ, হাত ধরে পড়াশুনো করবার ব্যবস্থা করে দিয়েছিলাম। কারণ ওই পরিবারে আমি মনে করি অভিষেক ইজ দি বেস্ট চয়েস অ্যামাং আদার্স। ওদের বর্দার দুই মেয়েও খুব ভালো পড়াশোনায়, কিন্তু তারা রাজনীতিতে আসেনি। অভিষেকের বোধহয় ইচ্ছে ছিল, দিল্লিতে ছিল, আমি তোকে ম্যানেজমেন্টে পড়ানোর জন্য দিল্লিতেও নিয়ে গিয়েছিলাম, তখন আমি চাকরি করি, এইটা করেছি। কিন্তু তারপরে রাজনীতিটা আমার হাত ধরে আসেনি। রাজনীতি পাঠটা হয়তো কোনো কোনো সময় আমি তাকে দিতে সাহায্য করেছি। আরও একটা বিষয়ে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সবাই যুবরাজ, সেনাপতি সব বলতো, হারার পরে এখন খুব বাজে কথা বলা হচ্ছে। কি মনে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি জোর করে দলে চাপানোর ফলেই দলের আজকে এই অবনতি? এটা তো দলের, আমি তো এখনও মুক্ত হতে পারিনি সাসপেনশন থেকে। আপনারা আরম্ভও করলেন তাই দিয়ে, সেটা সংবিধান বিরোধী কিনা তাও জানি না। আমি নিজে তৃণমূল কংগ্রেসের সংবিধানটা জানি। আমি সে প্রশ্ন, সাংগঠনিক প্রশ্ন এখানে করব না। তবে চাপিয়ে দেওয়ার ফল তো শিবসেনাই দেখছে কি হয়। চাপিয়ে দেওয়ার ফল তো স্টালিনও দেখছে ডিএমকেতে কি হয়, ম্যাড্রাসে কি হয়। এই যে আমি আবার বলি যে সৈন্য
অভিজ্ঞতা না থাকলে সেনাপতি করা যায় না। তো সৈন্যের অভিজ্ঞতা থাকতে থাকতেই তার মধ্যে থেকে বেছে নেয় সেনাপতি, এবং অটোমেটিক চয়েসও তো ওরই হওয়ার কথা ছিল। কিন্তু ওই বলেছি, আমি সব জায়গায় যা বলি যে কার্বাইড দিয়ে আম পাকালে সে আম যে মিষ্টি হবে এরকম তো মানে নেই। তেমনি জনগণ এটাকে হয়তো গ্রহণ করেনি। আর যে কায়দায় নির্বাচনে লাস্ট জয়যুক্ত হয়েছে, সেটাও মানুষের চোখে তার মমতাকে এত ভোটে কোনো দিন ব্যবধানে জিতেছে। এই যে একটা নেওয়ার ইচ্ছে, একটা কিছু করার দেখানো ইচ্ছে, প্রতিষ্ঠিত রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে গিয়ে করবার একটা ইচ্ছে মানুষ গ্রহণ করতে পারেনি। আমি চেষ্টা করেছি, আমি 14তে নিশ্চয়ই অটোতে করে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় নিয়ে গেছি। আমার বাড়িতে সে বহুবার এসেছে, আমি তাকে যেখানে পেরেছি নিয়েছি। তার মানে এই নয় যে আমি তাকে এটা হতে বলেছি। যে যেদিন বুঝলো যে কাঁটা চামচ দিয়ে খেতে হবে, এই কাঁটা চামচের সংস্কৃতি তো পার্থদা করেনি কোনোদিন। যদিও কাঁটা চামচের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কোট প্যান্ট ছেড়ে এই পাজামা পাঞ্জাবি পরে রাজনীতিতে এসছে, সেই শিক্ষাটা যাদের দেওয়ার কথা ছিল সেই সংস্থা সেই শিক্ষাটা দেয়নি। আর সেই বন্ধুরা যারা রাস্তায় নেমে সংগ্রাম করে রক্তপাত করে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আসার কথা, তাও তো কেউই তার উপদেষ্টা ছিল না। যত রাজ্যসভার প্রথম দিককার লোকজন দেখবেন বা এখনকার লোকজন যারা উপদেষ্টা, তাদেরকে কি আছে, তারা কি এই রাজ্যের সংগ্রামে, মমতার সংগ্রামের ইতিহাস জানে? যে ইতিহাস জানে না সেই ইতিহাস তৈরি করবে কি করে? মানুষ তাই গ্রহণ করেনি। আচ্ছা, 2017 সালে আপনি তখন তৃণমূলের মহাসচিব, তখন দল ছাড়লেন মুকুল রায়। তো সেই মুকুল রায়ের দল অন্যায় 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 আমি আবার বলছি, মুকুল রায় যেভাবে দল ছেড়েছে এবং যে কারণে দল ছেড়েছে, আমি মনে করি দলের উচিত ছিল তাকে আটকে রাখা বা কোনো একটা ব্যবস্থা করা। কিন্তু দল তো সে লাইনে যায়নি। মাহবুল, আমি আবার বলছি মাহবুল, আরেকটা মাহবুল দেখলাম করলো। মুকুল রায় মারা গেল, সবাই গেলেন, তার ছেলের কাছে গেলেন, তার বডি নিয়ে বিধানসভায় গেলেন, দেখলাম ছবিতে, আমি তো আর যেতে পারিনি। তা শুভাংশুকে আমরা একটা টিকিট দিতে খুব ক্ষতি হতো। কত লোকের কত মেয়ে মা নেই তো মেয়ে হয়েছে, বাবা আইনজীবী তো ছেলে হয়েছে, হচ্ছে তো, এগুলো তো আমরা তো করছি। তো এটা দিলে কি ক্ষতি হতো যে মুকুলকে সম্মান জানাতে পারতাম। মুঘল যাওয়া ভুল, শুভেন্দু যাওয়া ভুল, আরও কত নেতার নাম বলবো, তারা যাওয়া ভুল। আচ্ছা, এই মুকুল রায়ের চলে যাওয়ার পেছনে কি কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়? আমার তো মনে হয় আছে। যদি বলেন কেন সেদিন বলি, সেদিনও বলেছি। কিন্তু জানবেন যে আমি ভিতরের সাংগঠনিক প্রধান হিসেবে সংগঠনের একটা পদে থেকে দলকে কোনোদিনই রাস্তায় নামাইনি। আমি শুধু বলেছিলাম চুপ রবে না পার্থ। আমি কেন বলেছিলাম যে আমি যদি সেদিন প্রথম দিনই মুখ খুলতাম অন্যদের মতন, অন্যদের অত জনসমর্থন ভিত্তি ছিল না, কিন্তু যতই কম ভিত্তি হোক আমার একটা তো ভিত্তি ছিল। সাধারণ গ্রামে গ্রামে কর্মীরা, শুভানুধ্যায়ীরা, তারা বিপদগ্রস্ত হতো, তাদের কথা ভেবেছি। এবারও বলছি যে নির্বাচনে না দাঁড়ানো, অনেকে বলে দেয়নি, কিন্তু নির্বাচনে না দাঁড়ানোর কথা আমি জানিয়েছিলাম দলকে। আমি দলকে বলেছিলাম সাসপেনশনের একটা চিঠি আমাকে দাও, আমি উত্তর দিই কি কি লেখা আছে, কি কারণে সাসপেন্ড। আমি দলকে বিড়ম্বনায় কোনোদিনও ফেলিনি। আমি যদি সেদিন এগুলো করতাম বা নির্বাচনে দাঁড়িয়ে এটা করতাম, তাহলে দল নয়, সাধারণ কর্মীরা, আমার পুরনো দিনের সতীর্থরা,
তারা বিপদগ্রস্ত হতো, তারা বিড়ম্বনায় পড়তো, আর বলতো পার্থ এত স্বার্থপর। তো আমি স্বার্থ দেখিনি, আমার নাম পার্থ, আমি স্বার্থ দেখি না। তো সুতরাং আমি সেই জন্য বলিনি। কিন্তু আজকে তো আর কিছু নেই, আজকে তো ফ্রি বার্ড, আকাশে পারলে আকাশে উঠবো, জলে থাকলে জলে ধরবো, আজ যেখানে পারে পারবো। কিন্তু মমতার প্রতি তো আমার একটা দুর্বলতা আছে, নাহলে আমি চাকরি ছেড়ে আসলাম কেন? তৃণমূলের পতাকা কোনোদিনই ধরিনি। মমতা আমার কাছে আকর্ষণ ছিল, নেত্রীর আকর্ষণ, সাধারণ মানুষের জন্য লড়াই করবার প্রেরণা। তাই মনে হলো অনেকদিন চাকরি করছি, চলে যাই, গেছি। কিন্তু আজকে একটা সময় এসছে ভাববার যে বিরোধী নেত্রী আর শাসক নেত্রীর এর মধ্যে কি কোথাও কোনো পরিবর্তন হয়েছে? যদি হয়ে থাকে তাহলে তার তো দায় নিতেই হবে, আর শুধরাতেও হবে তাকে। তৃণমূল কিন্তু শেষ হয়ে যায়নি। আপনি এক ছিল মমতা, তখন আমি এসছি, আবার 215 যখন হলো তখন আমি জেলেও চলে গেছি। তো আমি মনে করি না যে আত্মবিশ্লেষণ না করে যদি আমরা হাঁটি, আর আমরা যদি মনে করি যে আমার আগের তেজ আর আগের চরিত্র তাকে আমাকে বাংলার মানুষ সহজে গ্রহণ করবে, এটা বোধহয় ভুল হবে। আমার যেখানে যেখানে ভুল হয়েছে স্বীকার করে নিতে হবে, এটা আমার ভুল। ধরুন আমি যদি আমার পুত্রসম অভিষেকের জায়গায় থাকতাম, তাহলে আমি গিয়ে দিদিকে গিয়ে বলতাম যে পিসি দেখো, তুমি দল আমায় দায়িত্ব দিয়েছিল, আমি পারিনি, এই আমার দলীয় পদত্যাগ। দ্যাট উড হ্যাভ বিন এ গ্রেট জব। সে তো কেউ না উঠে দাঁড়িয়ে সবাই সমর্থন করো, খুব কেটেছে। আরে কারখানার দারোয়ানটাও সবচেয়ে বেশি সময় টাইম দেয় রক্ষণাবেক্ষণে, কিন্তু পরিচালনাটা তো দারোয়ান করে না। দারোয়ান যাকে স্যালুট দিয়ে ভেতরে ঢোকায় সে করে। এই পার্থক্যটাও যদি এখনও আমরা না বুঝতে পারি, এখনও আমরা যদি আমাদের অহংবোধ আর দৃঢ়তার সঙ্গে অসত্যকে সত্য বলাবার চেষ্টা করি, তাহলে বোধহয় মানুষ সেটা ভালো চোখে দেখবে না। আচ্ছা, আপনি যেমনটা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী কিছুটা, মুকুল না, রায় দায়ী না, আমার দায়ী কি দায়ী না তো জনগণ ঠিক করবে, আমি কি করে বলবো যে কে দায়ী। কিন্তু আমার সাংগঠনিকভাবে আমার মনে হয়েছে যে একটা 40-এর নিচে বয়স। হ্যাঁ, মানে আমি কারণগুলো জানতে চাইছি, কেন অভিষেকের জন্য দল ছাড়ছে লোকজন, যেখানে তৃণমূল সুপ্রিমো তার প্রাক্তন কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্নেহ তোই বিষম বস্তু, জলের থেকে রক্তের দাম অনেক বেশি, এটা ভেবে কারণ নেই। কেন শিবসেনাটা উঠে গেল বুঝলো না বলে? আজ স্ট্যালিনের মতন লোক, বিজয় থলপতি, কেউ নামও জানতো না, একটা সিনেমা স্টার, তার কাছে কিরমভাবে কথা বলছে সে। এক এক জায়গায় তুমি এখানে কাশ্মীরের আপেল, তুমি বারুইপুরের পেয়ারা বাগানে কি সেটা ফলবে? মমতা ইটসেলফ ইজ এ স্টাইল। মমতাকে আমার ফোন করুক বা না করুক, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্তর মতো নয় বলতে পারি, মমতা যদি এটা ঠান্ডা মাথায় চিন্তা করে যে তার সব পুরনো সহকর্মীরা একটার পর একটা চলে গেল, কেউ বিপদে চলে গেল, কেউ তুমি রক্ষা করতে পারলে না চলে গেল, তার বিশ্লেষণ সে করবে না? আমি তো আমার বাড়িতে পোষ্য মারা গেলেও তার বিশ্লেষণ করি, হয়তো আমার দুঃখে মারা গেছে। অন্ধবিশ্বাস, অন্ধ স্নেহ, রাজনীতিতে সেটা চলে না। যে এমনকি আমি কর্পোরেট জীবন কাটিয়েছি বলেই বলছি, যে এমনকি একটা কোম্পানিতেও অন্ধবিশ্বাসে ছেলের পর বাবা হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বরাবর তৃণমূল সেনাপতি বলে এসছে, সেই সেনাপতি এখন বলা যেতে পারে কাটার সৈনিকে
পরিণত হয়েছে। তৃণমূলের যারা প্রত্যেক স্তরের কর্মী, অনেকের মুখ থেকে শোনা যাচ্ছে তারা ক্ষিপ্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এমনকি এটাও দেখা যাচ্ছে যে ফলতায় পুনর্নির্বাচন, সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচারে একেবারেই দেখা যাচ্ছে না, একেবারেই ব্যাকফুটে বলা যেতে পারে তৃণমূল। সেটা নিয়ে কি বলতে চান? না, সেটা সে অর্থে যদি বলুন তো সেটা স্ট্র্যাটেজি হতে পারে। আমি তার দলের ভিতরের স্ট্র্যাটেজির কথা বলতে পারবো কিন্তু না। প্রচারে না বেরোনো কি করে না, স্ট্র্যাটেজি? আমি বলছি স্ট্র্যাটেজিটা এটা হতে পারে যে যা হবে আমি দেখব। দেখেন না, একটা সংসারে কি হয়, অভিভাবক বলে আচ্ছা ঠিক আছে তুই করে ফেলেছিস, এই থাক আমি দেখছি, কিন্তু করে ফেলেছিস বলে শাসন করে না। তুই করেছিস সেটা ঠিক হয়নি, এটা মানুষকে জানান দিতে হয় যে এটা, তা না দিয়ে আমি তো আমার তোকে গার্ড দেবো, হয়তো সেই স্ট্র্যাটেজিতেই ও যেতে পারে। যে পাড়ার দোকানে আজকে বসে চা খাওয়ার ছবি দেখলাম, তো আজ থেকে 1 বছর আগে ওটা খেলে কি আপত্তি ছিল? ওই পাড়ায় অতগুলো গাড়ি মিছিল তো মমতা ব্যানার্জি কোনোদিন করেনি। আমি নিজে বলছি যে আমি মমতা ব্যানার্জির সঙ্গে তো বহুদিনের আন্দোলনও দেখেছি, করেওছি একসাথে। আমি এক শাল পাতায় খিচুড়ি খেয়েছি মমতা ব্যানার্জির সঙ্গে। এখন বিরিয়ানি হয়, এখন দল হেরে যাওয়ার পরেও আলোচনার পরে প্যাকেট নিয়ে বেরোয়, যেন প্যাকেটটাই আসল। শিক্ষা নিয়ে বেরোতে দেখলাম না কাউকে। কেউ বললো না যে এইটা আলোচনা হয়েছে, এখানে এই হয়েছে, কেন আমাদের একটা শ্রেণীর লোক এর উপরে শুধু নির্ভরতা আমাদের শক্তি ক্ষয় করেছে কিনা, উন্নয়নের বার্তা আমরা ঠিক মতন দিতে পেরেছি কিনা, কিচ্ছু নেই। এবারের নির্বাচনটা তো উন্নয়নের ভার্সেস উন্নয়ন হলো না। এবারের নির্বাচন অর্ধেক টাইম চলে গেল এসআইআরে, আর অন্যরা ক্ষমতায় বসে এসআইআরটাকে কি করে সুন্দরভাবে বিধানসভা ভিত্তিক সাজানো যায় তার ব্যবস্থা করলো। তাহলে আইপ্যাক কী করলো? আইপ্যাকের কি কাজ? আইপ্যাক তো আমাদেরই খবর দিয়ে যাদের বিরোধী শিবিরে খবর পাচার করে ধরা পড়লো, ট্রায়ালে ইডি এসে বলছে না 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 আমাদের কিছু বলার নেই, ছাড়াও পেয়ে গেল। এই রহস্যটা কি আমাদের দলে আলোচনা হবে না? কেন গেল, কেন এলো? আলোচনায় বাধাটা কে দেয় দলের ভেতরে এরকম? এখন তো যারা আছে তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। এখনো লোকের মধ্যে ভয় আছে যে আমি যদি বলি তাহলে কি হবে। আরে তুই কি বলবি? যারা এসছে তারা তো আমাদের দলের মতন হুড়মুড়িয়ে বেরিয়ে যাওয়ার লোক নেই। আমিও তো দেখেছি। আমি তো প্রথম কথা হচ্ছে আমি এই দল থেকে এই দলে আনার পক্ষপাতী নয়। বিরোধী শূন্য বিধানসভায় আমার কোনো আনন্দ নেই। আমি তো 30 ছিলাম, ওরা 235 ছিল। আমাকে বলেছিল নির্মূল করে দেবে, কিন্তু তারপরে 2011-তে তারাই নির্মূল হয়ে গেল। এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, এটা মানে সহ্য করে না। সেই জিনিসটুকু নিয়ে আলোচনা হবে না। আইপ্যাকের কন্ট্রিবিউশনটা কি? একটা ভালো ভিতের উপরে দোতলা বাড়ি, তুমি ছাদটাকে রং করে দিলে, তুমি বাস্তু মতন বললে এইখানে দরজা করো, এখানে জানলা করো। আরে ভিতটা করলো কে? তার নাম তো মমতা ব্যানার্জি। তুমি তার জন্য পরামর্শদাতা আনছো। মমতা ব্যানার্জির জন্য কি পরামর্শদাতা এনেছো? আর মমতা ব্যানার্জি টাইমও দেননি, সময় দেননি, শোনেননি, তার ব্যস্ততার মধ্যে তিনি থাকেননি। এগুলো হয়েছে। প্রশাসন আর দল চালাতে গিয়ে দল উপকৃত হয়নি। নিশ্চয়ই বাংলার মানুষ প্রশাসন চালাতে গিয়ে উপকৃত হয়েছে। মহিলা সমাজ, ছাত্র সমাজ, যুবরা নিশ্চয়ই উপকৃত হয়েছে। আচ্ছা, 3.5 বছর জেল খেটেছেন কুণাল ঘোষ, এবং সেই কুণাল ঘোষ একসময় জানা যেত যে আগে অভিষেকের সৈনিক ছিল, কিন্তু এখন সে মমতার সৈনিক। তো সেই কুণাল ঘোষ দলের এই ভরাডুবিতে তিনি কিন্তু জিতেছেন। আপনি যদি বেহালা পশ্চিমে দাঁড়াতেন তাহলে কি জিততেন? এই যে দেখো, ইফস অ্যান্ড বার্ডসের কোশ্চেন, কাল্পনিক কোশ্চেনের উত্তর কি দিই বলো তো? উনি জিতেছেন, নিশ্চয় ওনাকে লোকে পছন্দ করেছে বলে জিতেছেন। আর আমি জিততাম কেন? আমি তো একই জায়গায় 5 বার জিতেছি।
তো আমি তো এটা করিনি। আমার শারীরিক অবস্থাও সেরকম ছিল না, এবং আর্থিক অবস্থাও ছিল না, আর মানসিক অবস্থাও সেরকম ছিল না। কুণাল জিতেছে, অনেকে পারে অনেকে পারে না, তাতে কি হলো? কুণাল তো আবার আজকে দেখছি আপনি কি জানেন বলেন যে মমতা ব্যানার্জির দিকে আছে আর এখন অভিষেকের দিকে নেই। আমি তো জানি না কে ও আসলে কার সৈনিক, আমাদের দলে কারা কার সৈনিক আমি তো জানি না। আমি তো মমতার সৈনিক, আমি তো জানি। আমার একটা পরিচিত মুখ আছে যে আমি মমতার সৈনিক। আমি অভিষেককে স্নেহ করি, ভালোবাসি, ধৈর্য ধরে কথা শুনি, কিন্তু অভিষেকের অফিস ক্যামাক স্ট্রিটে হওয়াতে আমি আপত্তি করি। আমি পিকের আইপ্যাক না ছাইপ্যাক আছে তাকে অন্তর্ভুক্তিতে আপত্তি করি, তার দেওয়া লিস্ট ছিঁড়ে ফেলে দিই। তো আমি মনে প্রাণে সংগঠনের লোক, কর্মীদের লোক। ঝাড়গ্রামের ছুটে গেছি, নদিয়ায় ছুটে গেছি, উত্তরবঙ্গে ছুটে গেছি, চা বাগানে ছুটে গেছি, মৃতদেহ নিয়ে গিয়ে শ্মশানে পৌঁছে দেওয়া লোক। তো আমার না এই এখনো পর্যন্ত দেখুন সবাই যেরকমভাবে ঢিল ছড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি কিন্তু কোনো ঢিল কিন্তু ছুড়িনি। ঢিল সবাই মিলে আমাকে ছুঁড়েছে। ভাববেন না আমি কাটিংস কোনো পাইনি। আমার অবস্থা আপনি বলে গেছেন একতরফা, আমি জেলে বসে শুনতে পাইনি, আমি তার উত্তর দিতে পারিনি। এবার একটা ঢিল মারুন, 4 ঢিল পড়বে আপনার গায়ে, সেটা আমি করব। কিন্তু দলকে দুর্বল করে সেই দলের ক্ষমতায় থাকবো, এই রাজনীতি আমি কোনোদিন করিনি, করবো না। শুভেন্দু অধিকারী একসময় আপনার সঙ্গে ক্যাবিনেটে বসতেন, আজ তিনি মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ আগেও বললেন যে শুভেন্দু অধিকারী দল ছেড়ে যাওয়া বিশাল বড় একটা ভুল। নিশ্চয়ই খুব খুব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হাত রয়েছে? তার পেছনে নিশ্চয়ই, এটা আবার নতুন করে বলার কি আছে? শুভেন্দু, আমি আর অভিষেক তিনজনে মিলেই কালীঘাটের অফিসের ওই নতুন বিল্ডিংয়ে বসেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চেষ্টা করেছিলাম যে দুজনের কাজ ভাগ করে যাতে দলটা বড় হয়। কিন্তু সেদিনকার পরিস্থিতি, আচরণ শুভেন্দু প্রায় বলেই গেল, আমাকে তো দাদা বলতো না, আমাকে বাবু বলতো। পার্থবাবু, এইসব চেষ্টা করে কোনো লাভ নেই, বুঝলেন? এ দলে ভাইপোই হবে আপনাদের পরবর্তীকালের নেতা, আমার কোনো জায়গা হবে না। তা আমি তখন শুভেন্দুকে বলেছিলাম, শুভেন্দু দেখো, আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় তো তোমাকে যথেষ্ট ভালো ভালো জেলা দিয়ে যুবর সভাপতি, দেখুন কেড়ে নিল, যুবর সভাপতি করেছিল, তোমায় 4টা জেলা দেখতে দিয়েছিল, সমবায় তোমার হাতে দিয়েছিল, মন্ত্রী হিসেবে তোমাকে বেশ কয়েকটি দপ্তরের মন্ত্রী একেবারে উইদাউট ইন্টারফারেন্স তুমি চালিয়েছ। না, সব বুঝলাম, কিন্তু এটা দিনের শেষে বুঝবেন পার্থবাবু, আপনারা যখন থাকবেন না তখন কিন্তু ওই ভাইপোই আমার মাথার উপরে বসবে। সেটা আমি তো অনেক ছোট থেকে রাজনীতি করার লোক, আমি পার্থবাবু সেটা মেনে নেব। তো তারপর আবার দেখলাম মাঝে কুণাল, সৌগত রায় এরা নাকি শুভেন্দুকে বোঝাবার চেষ্টা করতে গেছে। আরে বোঝাবে কি, ও শিশির অধিকারীর ছেলে, ও কখনো সতীশ সামন্তর ওর আদর্শ পুরুষ, ও কখনো আমাকে যখন বলে গেছে যে হবে না, ও কোথাও গিয়ে বলবে না হবে। শুভেন্দুর ইচ্ছা ছিল, লড়াই ছিল, বুঝেছিল যে মোহনবাগানের ক্যাপ্টেন আর হওয়া যাবে না, তাই হয়তো ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন হয়ে ভারত জয় করলো। এই আপনি বললেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার খুবই সুসম্পর্ক ছিল, আপনাকে বাবু বলে ডাকতো, মুখ্যমন্ত্রী হওয়ার পরে যোগাযোগ করেছিল? না, আমি কারোর সঙ্গে যোগাযোগ করি না। আমি শুভেচ্ছা আপনাদের মতন লোককে দিয়ে এই শুভেচ্ছা জানাই। ভালো তো, আমার একটা পাশে বসা। খুশি হয়েছেন? খুশি তো হবই, এই কারণেই খুশি হয়েছে, আমার চেনা একটা লোক। আমার একটা অচেনা লোক হলে কি হতো, আমার একটা অচেনা লোক হলে কি হতো, চেনা তো বটেই। নন্দীগ্রামের আন্দোলনে আমি শিশিরদা, দিব্যেন্দু, শুভেন্দু,
আবু তাহের, সুফিয়ান, আরও কত নেতারা ছিল, আমি তাদের নাম বলছি না, এসোসিয়েরও নেতারা ছিল। তো সেইখান থেকেও বড় হয়েছে। তাতে আমি হতে পারিনি বলে আমি দুঃখ পাবো না, কিন্তু অন্য হয়েছে বলে আমি আনন্দ করব না, এটা তো কোনো। মানে ক্যাপ্টেন জিতলেই খুশি, দল যদি জিততো আরও খুশি হতাম। দল তো জিততে পারিনি, কিন্তু দলের একজন লোক অন্য জায়গায় গিয়ে জিতেছে, তার ইচ্ছা পূরণ করেছে, স্বপ্ন পূরণ হয়েছে, তাতে তো খুশি হওয়ারই কথা। এবং আমি শুভেচ্ছা জানাই। কিন্তু ওকে মুশকিল হচ্ছে যে আমার প্রতিবাদের ভাষা যদি প্রতিহিংসার ভাষা হয়, তাহলে সেটা কতদিন বাংলার জনগণ অক্সিজেন দেবে আমি জানি না, সেদিকেও করে নজর রাখতে হবে। আচ্ছা, তৃণমূলের প্রত্যেক স্তরেই দেখা যাচ্ছে দুর্নীতি। দলের এই মানুষের যে ঔদ্ধত্যের কারণেই কি আজকে দলের হেরে গেল বা এই অবস্থা, আপনার কি মনে হয়? না, দুর্নীতি আর ঔদ্ধত্য দুটো এক জিনিস না। আমি তবে একটা জিনিস ঠিক, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। ক্ষমতার দম্ভও তো একটা দুর্নীতি। সচরাচর যে দুর্নীতির কথা বলা হয় 34 বছর, তার আগে এর থেকে বড় বড় দুর্নীতি হয়েছে, কিন্তু তার নিয়ন্ত্রণ ছিল। আর এখানে নিয়ন্ত্রণহীনতার কাজ করেছে। আর এটা সবচেয়ে বেশি এখানে এনেছে 2019 সালে, যখন এই আইপ্যাক নামক এই সংস্থাটা এসছে। তারা এই সিস্টেম চালু করেছে, ক্যাশ অ্যান্ড ক্যারি, ফলো করেই মাখো তেল। তুমি সভাপতি হবে, টাকা দাও। 4 জনকে বলে দিয়েছে যে টাকা দাও। এখন এইগুলো জানা যেত, কর্মীরা বলতে পারতো। সভাপতি জানে না কে পঞ্চায়েতের প্রধান হবে, জেলা সভাপতি। ব্লক সভাপতি জানে না কে কাউন্সিলর হবে। সবাইকে বলে গেছে তুমি হবে, তুমি হবে, তুমি হবে। আর সবাই থেকে ক্যাশ অ্যান্ড ক্যারি হয়েছে। এই যে একটা চালু, যখন লোকে জানে যে দাদা খায় আমিও খাবো, দাদাটা কে? যেখানে যেখানে যারা দাদা। সামগ্রিক ভাবে যদি বলি তাহলে বলবো যে আইপ্যাক দাদা। আমি জোর গলায় বলছি আইপ্যাক দাদা। আইপ্যাক, আরেকটা বলছি আপনাদের, আইপ্যাক এখানে বেসিক্যালি এসেছিল এই দলটাকে বিভক্ত করবার। বিশ্বাস, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে বিশ্বাস করতে পারবে না, এটা অবিশ্বাসের বাতাবরণ করে তৃণমূলের ঘরে আগুন ধরিয়েছে। তার নাম হচ্ছে আইপ্যাক। তার নাম বিজেপি নয়, তার নাম বামপন্থীরা নয়। তোমাকে বিশ্বাস করতে পারছি না। তুমি 1 তলা থেকে 6 তলা যেতে তোমার 12 ঘন্টা টাইম লাগছে, কিংবা 1 রাত রাখছে। মমতা ব্যানার্জিকে দেখা করতে পারছো না। যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েও তৃণমূল ভবনে গিয়ে মুড়ি আলু মেখে সবার সঙ্গে খেত, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তাকে ব্যস্ত করে রাখা হচ্ছে। তার ফল হয়েছে মুকুল যে টাইম দিত, এটা ভাবা যায়? কে গিয়ে মুকুলের সঙ্গে দেখা করতে পারি না? আমি বলুক তো নাম। নিজাম প্যালেসে দিনের পর দিন থেকেছে, তৃণমূল ভবনে থেকেছে। এরকম একটা কর্মী বিপদে পড়েছে, তুমি ঝেড়ে ফেলে দিলে। তুমি আমাকে ঝেড়ে ফেলার জন্য যারা ব্যস্ত তাদেরকে আটকালে না। তা মানুষ কতদিন ধরে সব পুরনো মানুষগুলো বেরিয়ে যাবে, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ নেই। ওই মদন টিম করে চলছে, তাও আছে কি নেই বুঝতে পারি না। এটা ঠিক না। দল পর্যালোচনা করুক। আমি একজন দলের সৈনিক হিসেবে বলতে, পতাকাধারী সৈনিক বললে বাবা রেগে যেতে পারে, পতাকাধারী হিসেবে বলতে পারি, দল পর্যালোচনা করুক সব জায়গায়। আর দলের নেতৃত্ব, সেইখানকার নেতৃত্বের সঙ্গে খোলামেলা আলোচনা করুক। এজেন্ট রাখার দরকার নেই, এজেন্ট সিস্টেমটা বন্ধ হোক। মতো একটা ছোটো রাইতে বলতে পারে, মতো এই তুই তো বলা করে থাকিস, বল কি হয়েছে। এই বলার ক্ষমতা আর কাউর আছে? সে তো হরিশ চ্যাটার্জিতে কে থাকে তাই বলতে পারবে না। আমাকে তো করায়ত্ত করতে হবে। আমার তো কোনো আপত্তি, আমি তো কোনোদিনই আপত্তি করিনি।
আঞ্চলিক দলে আঞ্চলিক থেকেই তো হয়। কেউ তো আপত্তি করেনি যে নেহরুর পরিবার থেকে মতিলাল নেহরুর পরিবার থেকে জওহরলাল নেহরুর পরিবার থেকে ইন্দিরা গান্ধীর পরিবার থেকে রাজীব গান্ধী, কেউ তো আপত্তি করে, রাহুল গান্ধী, কেউ তো আপত্তি করেনি, কিন্তু তাদের একটা পেডিগ্রি আছে, লিগ্যাসি আছে। লিগ্যাসি ছাড়া চলা যায় নাকি? আমি তো বুঝে, বা তাদের স্টাইলটাকে আলাদা করে দেওয়া যায়। আমি তো অবাক হয়ে মাঝে মধ্যে দেখে, এই রিলস স্কেলে দেখি, মনে হয় যে ইন্দিরা গান্ধী কথা বলছে, প্রিয়াঙ্কা গান্ধী যেরকমভাবে কথা বলে, তার চেহারা, কথা বলা, বাঁ তোলা। সত্যি বলছি, আমার যদি কোনো উপায় থাকতো তাহলে পূর্ণাঙ্গ বক্তৃতা শুনতাম তার। রাহুল গান্ধী গেঞ্জি জামা পরছে, আমাকেও গেঞ্জি জামা শার্ট পরতে হবে, যার যেটা মানায়। আরে আমি হচ্ছি টালির ঘর থেকে ওঠা রেলমন্ত্রী, টালির ঘর থেকে ওঠা মুখ্যমন্ত্রী। আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে কি আমি ভুলে যাব নাকি আমি ছুঁড়ে ফেলে দেবো? তাই মমতাকে ছোড়াটা খুব কঠিন। অন্য তাঁবুর খুঁটিগুলো পড়ে যাবে, কিন্তু মূল তাঁবুর খুঁটি ধাক্কা খাচ্ছে বটে, কিন্তু শিক্ষা নিয়ে যদি ব্যবস্থা নেয় তাহলে এই খুঁটি শক্ত হতে বেশি টাইম লাগবে না। আরও একটা প্রশ্ন আমার মনে জাগছে আপনার কথা শুনে, মানে বোঝাই যাচ্ছে আপনি বলুন, মুকুল রায় বলুন, এনাদের লয়্যালটি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। সেখান থেকে দাঁড়িয়ে সেই লয়্যালটিটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের প্রতি ছিল, নাকি ব্যস্ততার কারণে আপনাদের অবহেলিত হতে নিজের হয়েছে? ধারণা মমতার প্রতি যা লোকে বলে আর কি, আমি আর কেবল আপনারাও বলবেন, মমতা আনুগত্যের মূল্য দেয় না। এটা মমতার একটা, আমরা শর্ট ম্যানেজমেন্টের লোক ছিলাম, শর্ট অ্যানালিসিস করি তো, স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, এটা মমতার একটা উইকনেস। মমতা আনুগত্যের মূল্য দেয় না। মমতা অটল বিহারী বাজপেয়ী ওর মাকে প্রণাম করলো, তারপরের দিন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে নেই। যে কংগ্রেসের 84-এ ওকে টিকিট দিল যে রাজীব গান্ধীই তো ওকে ব্যবস্থা করে দিয়েছিল, সুব্রত মুখার্জি তো তাকে ব্যবস্থা করে দিয়েছিল, প্রণবদাকেও তাকে ব্যবস্থা নেই। বাড়িতেও দেখুন ওই একই স্টাইলে চালিয়েছে। বাড়িতে গোপা সেনগুপ্ত বলে একটি ওর বান্ধবী ছিল, সে প্রথম দিনই নেই। তমনাশ ঘোষদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, মন্ত্রিসভায় তাকে সদস্য করলো না, ফল তার কি খানের ভয়ে। সেই খান আজকে নিজেই শুভেন্দুর ভয়ে পালিয়েছে। সোনালী গুহ, সে আজকে নেই। দিলীপ মজুমদার নয়, মরেই গেছে। মানিক মজুমদার নয়, মরে গেছে। রতন মুখার্জির মতন লোক মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে নেই। এই যে একটা আনুগত্য যারা দেখায়, তাদেরকে যে বিপদ সৃষ্টি হলে তাদেরকে মুক্ত করা যায়, সেটা বোধহয় কোথাও নেত্রীর আমার উইকনেস বলেই মনে হয়। এটা থাকাটা কাম্য নয়। 2019 সালে আপনাকে একেবারে ফোর ফ্রন্টে রেখে ঝাড়গ্রাম এবং জঙ্গলমহলে লড়াই চালিয়েছে তৃণমূল। 2021 সালে দেখা যায় যে জঙ্গলমহলে একটা অভাবনীয় ফল করেছিল তৃণমূল। আবার এখন 2026-এ সেই জঙ্গলমহলেই ভরাডুবি। কি বলতে চান? হেলিকপ্টার নেতৃত্ব হলে তাই হবে। আমি তো হেলিকপ্টার নেতৃত্ব হয়নি। আমি তো ঝাড়গ্রামে কোনোদিন হেলিকপ্টার নিয়ে যাইনি। আমি ঝাড়গ্রামে মার খেয়েছি। আমি ঝাড়গ্রামে কেউ কথা বলতে যায়নি যখন ভয় পেত লোকে। ছত্রধর মাহাতোর সঙ্গে গিয়ে দেখা করেছিলাম। কিষাণজি কিছুটা মিস হয়ে গিয়েছিল, কিন্তু ছত্রধরের সঙ্গে তো দেখা, লালগড়ে মিটিং করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আমাদের এখনও ছবি খুললে দেখতে পাবেন, আমি সুব্রত বক্সি আর মুকুল নিচে বসে আছি, মমতা উপরে। ঝাড়গ্রামের অনেক লোকেরই হয়তো সেদিন আমাদের পেছনে অবদান ছিল বা আজও আছে। তাদের কথার তো কোনো মূল্য দেয়নি। তাই আজকে ঝাড়গ্রাম কেন, পুরুলিয়া কেন, বাঁকুড়া কেন,
পুরো সাফ। আর ওইখান থেকেই বাণিজ্যিকীকরণের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা যখন চলে আসে রাজনীতিতে, আর রাজনীতিটা যখন নিচের দিকে চলে যায়, আর প্রকৃত লোক তাদেরকে যখন অবজ্ঞা করা হয়, তাহলে এ ধরনের রেজাল্টই হবে। আইপ্যাক গিয়ে বসে ওখান থেকে বলবে আজ আজ তুমি কাল পূজা, ব্যাখ্যা নেই তো। প্রার্থী চয়ন থেকে শুরু করে প্রার্থী বদল এই দলের পরাজয়ের এক অন্যতম কারণ। এত পুরনো লোক, ৭৪টা বিধায়ককে বদল করে দিলে, ৭৪টা লোকই খারাপ। কাউকে বললে বয়স হয়ে যাচ্ছে তাই জন্যে, আবার ৮২-৮৪ বছরের লোককেও দিলে, ৬৫ বছরের লোককে বাদ দিয়ে দিলে। কার ভিত্তিতে? কে অ্যাসেস করছে? দল কে অ্যাসেস করছে? না, আইপ্যাক অ্যাসেস করবে, ভাইপো দেবে, ভাইপোর থেকে দিদির কাছে। দিদির এই ডাইরেক্ট দৃষ্টি তা যদি ব্যাহত না হতো, তাহলে একটা নিশ্চয়ই কিছু ফল হতো। যে আমি বললাম, যে কোনো ইস্যুতে আমরা অনেক মানুষের দেয়ালের লিখন আমরা কিন্তু ধরতে পারিনি। আমাদের সুযোগ দিয়েছে, এমন নয় যে দেয়নি, মানুষ দিয়েছে সুযোগ, আমরা সেই সুযোগ গ্রহণ করতে পারি না। যে দিদি বিপদে পড়েছে, তো আমাদের আরেক দল, এই দলের নেতা, দিদির তো একটাই দল, একটাই নেতা, একটাই পতাকা, এইটাই তো আমরা জানতাম। আমরা এখন দেখলাম একটাই দল, একটাই পতাকা, বহু নেতা। এই বহু নেতা হওয়ার ফলে তারপর মূল খুঁটি তো নিশ্চয়ই আঘাতপ্রাপ্ত হয়েছে, দুর্বল হয়েছে। আচ্ছা, আপনার কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল, এবং আমার কাছ থেকে কোনো টাকা উদ্ধার হয়নি। আবার একই কথা বলেন। আপনার ফ্ল্যাট থেকে বলতে পারি? না, আমার কোনো ফ্ল্যাট থেকে হয়নি। আর এটা বিচার্য বিষয়, আমার কাছ থেকে ১ নয়া পয়সা উদ্ধার হয়নি। আমি আপনার সামনে সোজাসুজি যে বলে রাখছি কলকাতা টিভির সামনে, ১ নয়া পয়সা আমি কারোর থেকে নিই। তাহলে সেই চাকরি টাকাগুলো কার? সে উত্তর দেবে তো? ট্রায়াল হচ্ছে, সাবজুডিস ব্যাপারে। তো কি কলকাতা টিভির সাংবাদিকের বিচার্য বিষয় হবে এটা? না, বিচার্য বিষয় হবে আদালতে, যেটা সাবজুডিস আছে। যাহারা তোমার বিষয় হয়েছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? সেইখানেই হবে। আপনি বললেন টাকা আপনার নয়, কিন্তু তাও ৩.৫ বছর আপনাকে জেলে থাকতে হয়েছে। বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনি হয়েছেন, তাও আপনি মুখ খোলেননি। এখনো বোঝা যাচ্ছে যে আপনি মুখ খুলতে চাইছেন না। সেটা অনুগত্যের মানে মমতার প্রতি ভালোবাসা না দলের প্রতি? না, দেখুন, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, মমতার প্রতি কোনো আনুগত্য। আপনি চোর বলবে, আপনি বলবেন আমার দিদি ভালো বা দাদা ভালো, এ তো বললে লাভ নেই। আমি এইটুকু বুঝেছি ষড়যন্ত্র আমাদের দলের থেকেই হয়েছে, এইটুকু আমি বলতে পারি। যেটা আগে আপনি একটা দারোয়ানের কথা বললেন, দারোয়ান কি সেনাপতি? সময় বলবে, সময় বলবে। তাহলে আপনি কি জানতেন না যে টাকাগুলো আসলো কি করে ওখানে? কী করে আসলে? এটা তো আপনি তো সিবিআইয়ের মতন প্রশ্ন, ইডির মতন প্রশ্ন করছেন। ব্যাংকের লকার থেকে আসতে পারে, আমি যাই না। টাকা তাহলে আপনার নয়, তাই তো? আরে বলছি, ১ নয়া পয়সাই আমার নয়। আমার বাড়ির থেকে কিছু পারো না, আপনি আমার ধরছেন। আচ্ছা, আমি আপনাকে একটা জিজ্ঞাসা করি, যে আমার পরিচিতর বাড়ি, একটা বাড়িতেই গেল, আমার তো পরিচিত এতগুলো লোক ছিল, তাদের বাড়ি যায়নি কেন? আপনি কি অসন্তোষ করার মতো কোনো কাজ করেছিলেন যে কারণে কোপটা আপনার ঘাড়েই পড়লো? না, আমি ক্যারাম বোর্ডে ওই জন্য রেড ফেললে তো ৫ নম্বর, আর এমনি করে ফেললে তো ১ নম্বর। তো এটা তো সকলেই জানে যে এটা তো আইপ্যাকের বুদ্ধি না, পরামর্শ দিয়েছে যে একে ফেলো আগে। পুরোটাই ষড়যন্ত্র একেবারে? পুরোটাই ষড়যন্ত্র না, রাজনৈতিক ষড়যন্ত্র। ষড়যন্ত্র অনেক রকমই হতে পারে, হত্যার ষড়যন্ত্র হতে পারে, পটপট করে লোক অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে কেন, তার একটা ষড়যন্ত্র। আমি তো জানি না কোন ষড়যন্ত্র, কিন্তু আমি নিজে জানি এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আর দ্বিতীয় কথা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, অত্যন্ত খারাপ ডিসিশন হয়েছে যে চাকরি খেয়ে নেওয়া। চাকরি দিতে পারিনি, চাকরি খেয়েছি। আমারই সরকারের মন্ত্রী চাকরির সময় ছিল,
মন্ত্রী বদল হয়ে আমারই সরকার তাদের চাকরি খেলো। আমরা কিন্তু সেখানে গিয়ে যথার্থ ভূমিকা পালন করতে পারিনি। সেইখান থেকেই আমার মনে হয়েছে যে আজকে সত্যি কথাটাই বলছেন না, সেখান থেকে আমার মনে হচ্ছে ষড়যন্ত্রের বীজ রোপণ ওইখান থেকেই হয়েছে। আচ্ছা, দলের সংকটের সময় এখন বলতে পারেন যে তৃণমূল হেরে গেল, 14 বছরের একটা বেশ বড় সময়ের পর তৃণমূল হেরে গেল, কিন্তু এই সংকটের সময় আপনাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেন তাহলে কি আপনি যাবেন? আরে আমাকে কে ডাকবে আর কে ডাকবে না আমি তো জানি না। আর আমি তো সংকটকালেই এসেছিলাম, আমি তো সুসময়ে আমার দ্বিতীয় ইনিংস খেলতে আসিনি। আমি আমার পেশা শেষ করে নেশাতে তো আসিনি, আমি সেবাতে ছিলাম। আমার তো পতাকা ধরে অর্থ উপার্জন দরকার ছিল না। আমি তো ভালোই চাকরি করতাম, কি এমন দরকার ছিল আমার করার? দরকারটা একটাই ছিল যে মমতাকে সাহায্য করা এবং মানুষের কাছে পৌঁছানো। আর দুঃখটা এই কারণে যে তখন আমার বাড়িতে আমার পরিচিত একটা লোক, তর্কের খাতিরে ধরে নিলাম যে সে অভিযুক্ত হলো, সঙ্গে সঙ্গে আপনি অন্যেরা অভিযুক্ত করলো বলে আপনি আপনার পরিবারের সদস্য নয় বলে ঘোষণা করে দেবেন? কিসের অভিভাবক আপনি? অভিভাবক হতে গেলে তার যথেষ্ট সবার ঊর্ধ্বে উঠতে হয়। আমি আজ দীপ্ত কণ্ঠে বলতে পারি যে দিদির কাছে আমি সেটাই এক্সপেক্ট করেছিলাম। আমার আশাভঙ্গ হয়েছে, কিন্তু মোহভঙ্গ হয়নি। তৃণমূল হারার পরে দেখা যাচ্ছে বহু নেতা মুখ খুলছেন, এদের কি বলবেন? সুখের পায়রা নাকি এরা? কি বলতে চান? না, এরা কেন সুখের? আচ্ছা, কেউ যদি সত্যি কথা বলে আর আপনি তাকে তাহলে এতদিন বলেননি কেন? মানে সেটা কি ভয়ের জন্য, কারোর ভয়? না, এতদিন বলেনি কেন? তার প্ল্যাটফর্ম পাইনি। আমি বলতাম দলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাউকে ভালোবাসে তার পতন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, তার পতন হলে মুখ খুলতে হবে। শত বললেও হবে না, মুখ খুলতে হবে। আমার না অনেক দিয়েছে দল, না আমি তো অখুশি মানুষ ছিলাম না, বা আর্থিক সচ্ছলতা আমার ছিল, আমার গাড়ি ছিল, ক্লাব ছিল, সম্মান ছিল, দেশ বিদেশ ঘোরার সুযোগ অনেক বেশি ছিল। তা সত্ত্বেও মমতা একটা বিশেষ আকর্ষণ ছিল। সেই আকর্ষণের প্রতি আমি আশা করেছিলাম অসুস্থ তিনি খবর নেবেন। তিনি তো তারই রাজ্যের জেলে আমি আছি, তারই মন্ত্রী জেলে, তিনি জিজ্ঞাসা করবেন না যে কী হয়েছিল। কে বলল মমতা ব্যানার্জি আমি ফোন করেছিলাম, উনি ফোন ধরেননি, অনেকে বলছিল, ভুল ধারণা। মমতা ব্যানার্জি বরঞ্চ আমায় ফোন করেছিল, যে ফোনটা ইডি ধরেছিল। তো আজকে না, তারপরেও তো ফিরে এসেছি, তারপরেও তো দল ডেকে জিজ্ঞাসা, তদন্ত করছে না কেন? তদন্ত করুক, 11 সাল থেকে শিক্ষার তদন্ত করুক, স্বাস্থ্যের তদন্ত করুক, খাদ্যের তদন্ত করুক, জমি দপ্তরের এই চাল, চিনি, গম, আলু, বালু, গরু, কয়লা তদন্ত করুক না দল। দলকে কেন তদন্ত? দল বাক কমিটির একটা রিপোর্ট দিল, সরকার গ্রহণ করলো না তাকে। সেই বাক কমিটির রিপোর্ট তো আমাকে দোষী করেনি, সরকারের একটা রিপোর্ট, হাইকোর্ট একটা রিপোর্ট দিল, করলো না। এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, সদ্য অভিজিৎ গাঙ্গুলি, তিনি তো বলেছিলেন এটাকে একটা সেটেল করা যায়, আমি সে পথে গিয়েছিলাম। তখন তো গোপাল মুখার্জি এজি ছিল। ছেলেগুলোকে রাস্তায় নামিয়ে দিলেন, যারা করে খাচ্ছিল তাদের খাওয়া বন্ধ করলেন, আর যারা কিছু পাচ্ছিল না তাদের আরও বন্ধ করে দিলেন। 5টা লোক যদি অন্যায় করে থাকে আপনি বিচার করতেন, আপনার সেই আইন ছিল তো, আপনি সেই সংস্থাকে ডেকে বলতেন এটা ঠিক হয়নি। আশাবাদী বিচার কি হবে, সঠিক বিচার? দেখুন, এটা অনেকটা নির্ভর করে না কি, সরকারও তো বদল হয়েছে। সরকার বদল হলেই যে বিচারধারার বদল হবে তো জানি না। সরকার বদল হয়েছে, আবার সেই প্রতিবাদের বদলে প্রতিহিংসা হচ্ছে। এটা বোধহয় সঠিক কাজ করছে না। এখন কার এজেন্ডাতে করছে আমি তো তা বলতে পারবো না।
আচ্ছা, 2022 সালে পুরসভা নির্বাচনের সময় আইপ্যাক দলের হয়ে টিকিট বিক্রি করছিল, সেই সময় আপনি বাধা দিয়েছিলেন এবং সেটা মানাও হয়েছিল যে টিকিট ওইভাবে বিক্রি করা হবে না, সেটা শোনাও হয়েছিল। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ঠাসা হয়ে গেছিল? কোনোদিনই ঠাসা হয়নি, বুঝলেন? কোন ছিল, আমরাই ঠাসা হয়েছিলাম। আমরা ভাবতাম বোধহয় আমরা কোন ঠাসার কথাটা সঠিক নয়, আমরা দলের তালিকাটাকেই সম্মান জানিয়েছিলাম, যে তালিকাটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করেছিলেন। আমি একটা কথা বলি, এয়ারপোর্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, প্রোগ্রামে যাবেন, তখন দাঁড়িয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, এরম দেখলাম একটা লিস্ট বেরিয়েছে, প্রকাশ করছে এক্স স্যান্ডেলে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আবার পার্থ চ্যাটার্জি সাংবাদিক বৈঠক করে সুব্রত বক্সিকে পাশে বসিয়ে একটা তালিকা পড়ল। তাহলে কোন তালিকা অনুযায়ী প্রার্থী হবে? আমি সেদিনের মমতাকে আজকে খুঁজে পাইনি। তিনি দাঁড়িয়ে বলেছিলেন, যে তালিকায় সুব্রত বক্সি, পার্থ চ্যাটার্জি সই করেছে, আমি সই করেছি, সেটাই তৃণমূলের তালিকা। এই শক্তিটা আমি আর এখন দেখিনি। আচ্ছা, আপনি যখন প্রতিবাদ করেছিলেন এইটাতে, তো সেই কারণেই কি মানে আপনার জেল যাত্রা? অনেকগুলো কারণ আছে, সে কারণ কেন? শুধু একটা কারণ হবে কেন? বারবার আপনি প্রতিবাদ বারবার বলছে, বারবার বাধা দিচ্ছে। ভালো ভালো কাজে বাধা দিতে হয়, ভালো ভালো কাজে বাধা দিচ্ছিলাম, হয়তো সুখকর হচ্ছিল না, হয়তো তাই দল বেঁধেছে সবাই। আমি সেই দলের সবাইকে তো চিনতে পারিনি। বিশ্বাস করেছি সহকর্মীদের, বিশ্বাস করেছি বন্ধুদের, বিশ্বাস করেছি যারা ছিল তাদেরকে। তারা বিশ্বাস যে ক্ষতি করেছে না, এই বিশ্বাসটা। আচ্ছা, অভিষেকের বিরুদ্ধে মানে কথা বললেই জেল যাত্রা? না, অভিষেকের কথা বললেই দলে থেকে দলের অভিষেক তো এসছে, ক্ষমতাবান হয়েছে তো 19 থেকে ক্ষমতাবান হয়েছে। তার আগে তো অনেকেরই রিয়েলটেল হয়েছে। আমি বলছি কি, সবাই মিলে অভিষেক অভিষেক বলছেন কেন? আমি এটাই একটা জিজ্ঞাসা করছি। অভিষেক তো আমিই তো বলছি, হ্যাঁ, কিন্তু অভিষেককে অভিষেক করার পেছনে কি দিদির কি কোনো হাত নেই? না রে, হেরে গিয়েও তো দিদিই বলছে। আমি আর টিভিতে দেখেছি, আমি তো আর জানি না, ভেতরে ছিলামও না। এ সবাই উঠে দাঁড়ান, অভিষেক বন্দ্যোপাধ্যায় হার্ডওয়ার্ক করেছে। কিসের হার্ডওয়ার্ক করলো? 215 দলটাকে 80-তে নামিয়ে দিয়ে বলছেন হার্ডওয়ার্ক করলো। যা ছবি আপনাদের দেখি, এই ইউটিউবে ছবি টবিগুলো দেয় তো, কারা কোথায় বসে আছে, একই জায়গায় তো বসে আছে। কোথায় কি হলো? আমি বলবো যে আমি দিদিকে যদি ভালোবাসি, আমি যদি দলকে ভালোবাসি, তাহলে আমার দায়িত্ব আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার নেতৃত্বের দায়িত্ব মানুষ গ্রহণ করেনি। এটা তো স্বাভাবিক। এটা করলে অনেক মহৎ কাজ হতো, কিন্তু তাকে কে বুদ্ধি দেবে বলুন? তাকে তো কেউ বুদ্ধি দেওয়ার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের সুযোগ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন? কেউ সুযোগ নেয় না, সুযোগ করে দেয় লোকে। আমি যদি বলি না না, ওর কোনো দোষ নেই, তাহলে যে দোষী সে তো আরেকটা অপরাধ করতে বাধ্য। সুতরাং আমি অভিষেক একটা কারণ হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতাও একটা কারণ। নাহলে আজও তার মনে হচ্ছে যে সে 93-90-এর মমতা। এই যে একটা জেদ আছে, তেজ আছে, কিন্তু দলটা প্রাচীন হয়ে গেছে, এটা তো বুঝতে পারছে না। আমি প্রাচীন হচ্ছি, আমি প্রবীণ হচ্ছি, এটা তো বুঝতে পারছে না। সুতরাং আমার যা অ্যাডভাইসারি রোল ছিল, সেই অ্যাডভাইসারি রোলে যদি আমি যারা ড্রাইভিং সিটে বসে আছে তাদের বলতাম, বা বলবো বলে ঠিক করি, তার উপরে নজর রাখা তো দরকার ছিল, রাখেনি। জেলে ছিলাম, এখন বলতেও পারবো না। হাসপাতালেও কেউ খবর নিতে আসেনি। এমন একটা পার্টি যে
একটা লোককে ধরে নিয়ে জেল খাটিয়ে অকেজো করে দিল, আর তার বন্ধু বান্ধবরা যদি তার সহানুভূতি দেখাতে আসে, যেতে পারবে না। তা কিন্তু তোমার সভাপতি পদ কেড়ে নেবো, তোমার সেই কাউন্সিলর, হুমকিগুলো কে দিত? যারা নেতৃত্বে ছিল তারাই দিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার সেই অভিষেক আসছে। আপনি নাম নিতে চান না, কিন্তু আমি 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 নাম বারবার নিতে চাই না, এই কারণে এত বড় নেতা না। তাহলে আপনি মেনে নিলেন যে অভিষেক না, বন্দ্যোপাধ্যায়। আমি অত বড় নেতা না যে ও আচ্ছা। টলিয়ে দিতে পারে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার সব মিটিংয়ে গিয়ে বলেছি, হাতি জানে না তার শক্তি কত। তাই সার্কাসে যখন হাতিকে নিয়ে যায়, দেখবেন লক্ষ্য করে দড়ি পায়ে বেঁধে নিয়ে যায়, আমাদের এক ঝটকায় তো সে দড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন না, আজও জানেন না তার শক্তি কত। তিনি ভাবছেন এইটা ঠান্ডা করব, ওটা ঠান্ডা করব, যে গালাগাল দিল সে মুখ্য সচেতক চলে গেল, আবার তাকে নিয়ে আসলো। এই যে পরিচালন ব্যবস্থা বলে তো একটা কথা আছে, তার তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রীতি নীতি আছে, কোনোটাই ঠিক নেই। পাস্ট এবং প্রেজেন্টের ব্যাপারে কথা হলো, একটু ভবিষ্যতের ব্যাপারে আসা যাক। আপনি কি তাহলে রাজনৈতিক অবসর নিয়েছেন? আপনি আমি কি তো আবার কোনো অবসরে নেই, আমি তো মাঠ ছাড়িনি। তৃণমূলেই কি আপনি না, আবার? আমি মাঠ ছাড়িনি। অবসর নেওয়ার যখন সময়, রাজনীতিতে অবসর বলে কিছু হয় না। আমরা বলতাম না, কমিউনিস্ট পার্টিকে দেখে বলতাম যে সার্ভিস টিল ডেথ, এসটিডি। তখন এসটিডি ছিল তো ফোনে, তা সেটাকে নকল করে আমি বলতাম যে সার্ভিস টিল ডেথ, অর্থাৎ মৃত্যুদিন পর্যন্ত আমি ওইখানে আছি। ওটা কমিউনিস্ট পার্টির একটা ভিত্তির উপরে করে হয়েছিল। আঞ্চলিক দলে আর এসটিডি বলে কিছু থাকবে না। আপনি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের কথা তুলেছিলেন শুভেন্দু অধিকারীর সময়। তো এখন ধরুন আপনি মোহনবাগানের রিটায়ার্ড প্লেয়ার, ইস্ট বেঙ্গলে কি তাহলে খেলতে দেখা যেতে পারে? বিজেপিতে কি কোনো দিন জয়েন করতে পারেন আবার নতুন করে পদ? দেখুন, আমি একটা কথা বলি, এটা অনেকেই জানেন না, আমার বাড়ির অনেক আত্মীয় বিজেপির রাজ্য সভাপতি ছিল, মহিলা মোর্চার সভানেত্রী ছিল, যুব মোর্চার সভাপতি ছিল। আমার ভাইরা আমাকে আকৃষ্ট করে। আমার মামা বামপন্থী আন্দোলনের গান লিখেছে, শিবদাস বন্দ্যোপাধ্যায়। আমি নিজে যেখানে থাকি বামপন্থীদের দুর্গের মধ্যে দিয়ে থাকি। এটা কোনোটাই প্রভাবিত করতে পারিনি। আমার রামকৃষ্ণ মিশন প্রভাবিত করেছে, পড়াশুনো করেছে আমাকে। না, মমতার পাশাপাশি আরেকটা মুখ যতক্ষণ না দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমি তো বলছি আশাভঙ্গ হয়েছি যে মমতা এরকম করছে, আমার দুঃখ হয় দেখে। মমতাকে গালাগাল দিলে আমার দুঃখ হয়, মমতাকে চোর চোর বললে আমার দুঃখ। মমতাকে চোর বলাটা আমি কোনো মতেই কোনো দিনও মেনে নিতে পারি না, আজও পারবো না, যে বলুক। এ হতে পারে না। মমতাকে চোর বলার সুযোগ করে দিল যারা, মমতা বুঝতে পারলো না কারা করছে, তা সত্ত্বেও তাদেরকে শাক দিয়ে মাছ ঢাকার মতন করে রাখার কি দরকার আছে? তাদের শাস্তি দিও না, কিন্তু তাদেরকে বিশ্রাম দিও। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বললে আপনার কষ্ট হয়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বললে কষ্ট হয় না তো? তাহলে কি কথাটা সত্যি? না, কথা মিথ্যে না সত্যি তো সময় বলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষিত শোনা, এটা ঘটনা। এটা শুভেন্দুকে গিয়ে জিজ্ঞেস করুন না, শুভেন্দু তাই বলবে। শিশিরদাকে গিয়ে জিজ্ঞেস করুন না, শিশিরদা তাই বলবে। রাজনীতিতে আক্রমণ করা যায় যে মমতা ব্যানার্জি সব খেয়েছে, মমতা চটি কি চুনোপুটি পার্থ সব খেয়েছে, এইসব গান টান করেছে না। এগুলো রাজনীতির খিদে মেটাবার একটা আনন্দ। রাজনীতি তো শক্ত পার্ট কঠিন পার্ট এরকম ভাগ আছে, তাতে কৌতুক পটে থাকতে পারে, কিন্তু বাস্তব বোধে মমতা চোর বা মমতা অসৎ এটা ভাবতে আমার, মমতা ক্ষমতার অপব্যবহারে যদি অসদুতা করে থাকে সেটা নিয়ে বলতে পারবো না, কিন্তু মমতা ব্যক্তিগত জীবনে আর্থিক জীবনে অসৎ, এটা আমার ভাবতে কষ্ট লাগে। কারণ তাকে আমি কলেজ থেকে চিনি বলে, তাদের আমি দেখেছি, সেই জন্য কষ্ট লাগে।
আর অন্যদের তো দেখেছি ওই কাঁটা চামচ খাচ্ছে। মমতা তো দেখুন, আমি বলবো কেন আবার মুখ খোলাচ্ছেন শুধু শুধু, মমতা ওইখানে থেকে চোখের উপরে দেখেনি যে কালীঘাটের সামনেই 6 তলা বিল্ডিং উঠেছে? দেখেনি? মমতা কি 23 পল্লীতে অত বড় ঘরে থেকে দেখেনি? ডেকে বলতে পারতো। আমি এখনও বিশ্বাস করি যদি অভিষেককে ডেকে বলতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায় যে তুই এটা করবি না, আমাকে এই বয়সে যদি শাসন করতে পারে অথবা এই কাজটা ঠিক না, তাহলে মমতা তার ওই ছোটো একটা পুটকে ছেলেকে বলতে পারতো না তোর এই 6 তলার বিল্ডিং, তোর এই বড় বড় গাড়ি, তো তুই কেন এরকম রাস্তা বন্ধ করে লোককে বিব্রত করে যাস? এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতো না? আমার কাছে না অবাক লাগে এটা। আমি সত্যিকারের ওকে মানুষ করতে চেয়েছিলাম, আমি বিপদগামী যুবক করতে চাইনি। যারা করলো তারা উত্তর দেবে, তাদেরকেও কেউ ছাড়বে না। এই বলেছিল না পিসি কোর্টে দাঁড়িয়ে একটু কাছে এসে করে কামড়ে দিয়েছিল, অভিষেকও নিশ্চয়ই কাউর কামড়ে দেবে যারা তাকে এই পথে নামিয়েছে, এইভাবে জীবনযাত্রা, এইভাবে পলিটিক্স করতে শিখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলাটা, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরেছে, ডান্ডা দিয়ে পিটিয়েছে, লালবাজার থেকে ফেলে দিয়েছে, মহাকরণ থেকে চুলে মনে এনে দিয়েছে, সিঙ্গুর থেকে টেনে বের করে এনেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় অসত হবে যে নিজের পয়সা না থাকলে পাশে বসে থাকলে বলে এই ভিখিরি যাচ্ছে, শুনুন এয়ারপোর্টে যাচ্ছে একসঙ্গে, পার্থদা কী হয়েছে? হ্যাঁ বললাম কী হয়েছে? খেতে পায় না, দিন তো। কত দেবো? 500 টাকা দিন। যে এসে চেয়েছে টাকা সে নিজে বিশ্বাস করতে পারছে না যে 500 টাকা পেয়েছে। এই হলো মমতা। তার যদি পরিবর্তন হয়ে থাকে আমার থেকে দুঃখ কেউ পাবে না। আর আমি দুঃখ পেয়েছি কেন বা এখনো পাচ্ছি কেন? যে মমতা সাহস নেই, দলের সাহস নেই আমার মুখোমুখি এসে বলার যে কী হয়েছিল বলো, আমরা তদন্ত করব, বলার সাহস নেই। শুধু এক্স হ্যান্ডেলে বলা যায়, জনতার হ্যান্ডেলে বলা যাচ্ছে না। সেই জনতার হ্যান্ডেল ছেড়ে এক্স হ্যান্ডেলে যেদিন দলটা গেছে তার তো এই বিপর্যয় স্বাভাবিক। আচ্ছা, দলের এই ভরাডুবি, আপনার কি মনে হয় দল কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে? আর যদি ঘুরে দাঁড়ায় কি কি 5টি কাজ করতে হবে দলকে? এ তো আইপ্যাকের লোককে জিজ্ঞেস করলে ভালো হয়। আমার 5টি কাজের মধ্যে প্রথম কাজ করতে হবে মানে আমি মমতার তৃণমূল কংগ্রেস বলছি, আমি তো এখন আর দলের শিয়র থেকেও নই। 3টি কাজ করতে হবে, যে মমতার উপর ভরসা রাখতে হবে, এই পেশাদারি সংস্থা আইপ্যাক হাটিয়ে দিতে হবে, দলটা বিলাসবহুল দলে পরিণত হবে না, দলটা মানুষের কথা বলবে, আর দলে প্রকৃত কর্মী নেতাদের যোগ্য সম্মান দিয়ে দল তাদের দেখবে, তাহলে দল হয়তো ঘুরে দাঁড়াতে পারে। মানুষ খুব তাড়াতাড়ি মানুষকে জাজ করে ফেলে, না বুঝে না জেনে। সেখানে আমাদের দর্শকদের, কলকাতা টিভির দর্শকদের কি বলতে চান নিজের মতো করে? নিজের কথা আমি কি বলবো, দেখুন আমাকে যারা তোমার ছবিতে কালি লাগিয়ে মলিন করতে চেয়েছিল তারা মলিন করতে পারিনি। যারা ভেবেছিল জেলেই তোমার মৃত্যু ঘটবে, আমরা বেঁচে যাব, আমায় কিন্তু মানুষই ফিরিয়ে এনেছে। আর বলবো যে চকচক করলেই তো আর শোনা হয় না। মমতা অবশ্য শোনা যারা থাকবে তারা শোনা, যারা চলে যাচ্ছে তার কারণ খুঁজে দেখার যদি চেষ্টা না করে সেটা অন্যায়। আমি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে কোনো দিন সমঝোতা করিনি। আমি দলীয় নীতি এবং আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আনুগত্য দেখিয়েছি, কিন্তু এখন সময় এসছে যেগুলোর হিসেব নিকেশ করবার। মানুষ নিশ্চয়ই আমার
এই হিসেব নিকেশে পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, রাজ্যে রাজনৈতিক পালাবদল থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই কথা বললেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের জেল যাত্রা নিয়েও মুখ খুললেন, বললেন দারোয়ান যদি দরজা না খুলে দেয় চোর কি তাহলে ঢুকতে পারে? আরও খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।